শপথ নিল নাসির উদ্দিনের নতুন নির্বাচন কমিশন। অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের সর্বোচ্চ চেষ্টা থাকবে বললেন নতুন সিএসি। বান্দরবানের রুমার গহীন জঙ্গলে কেএনএর গোপন আস্তানার সন্ধান, সেনাবাহিনীর সাথে বন্দুকযুদ্ধে 3 সন্ত্রাসী নিহত, অস্ত্র উদ্ধার। গাজীপুরে পিকনিক বাস বিদ্যুতায়িতের ঘটনায় পল্লী বিদ্যুতের 7 কর্মকর্তা সাময়িক বরখাস্ত, নিহতদের স্বজনদের আহাজারি। নোয়াখালীর কোম্পানিগঞ্জে ওবায়দুল কাদের ও কাদের মির্জার বিরুদ্ধে ব্যবসায়ী মামলা, জিম্মি করে জমি লিখে নেওয়ার অভিযোগ। এবং তাজরিন ট্র্যাজেডির 1 যুগ আজ, আহত শ্রমিক ও নিহতের স্বজনদের মানবেতর জীবনযাপন, ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাসি। এবারে বিস্তারিত। নতুন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, জাতিকে একটি অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন উপহার দিতে চায় নতুন কমিশন। এজন্য যা প্রয়োজন তাই করা হবে। রোববার দুপুরে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এইসব কথা বলেন সিএসি। শপথের মর্যাদা রক্ষার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলার সক্ষমতা নতুন কমিশনের আছে। এর আগে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জের প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথ বাক্য পাঠ করান। গেল 21 নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পান সাবেক সচিব এএমএম নাসির উদ্দিন। তার সঙ্গে 4 নির্বাচন কমিশনারের নামও ঘোষণা করা হয়। ওই 4 নির্বাচন কমিশনার হলেন সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আব্দুর রহমানের মাসুদ, সাবেক যুগ্ম সচিব তহমিদা আহমদ ও ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সংবিধানের 118 এর 1 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদের নিয়োগ দেন। আমি ইনশাআল্লাহ কনফিডেন্ট যে আই উইল বি এবল টু ডেলিভার। আমার টিম আছে, আই হ্যাভ এ ভেরি এফিশিয়েন্ট টিম অফ ইলেকশন কমিশনার্স হু আর অ্যারাউন্ড মি নাও। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে আপনাদের সবার সহযোগিতা নিয়েই কিন্তু আমাকে করতে হবে। আমরা একা পারবো না, কিন্তু আপনাদের সহযোগিতা লাগবে, দেশবাসীর সহযোগিতা লাগবে, রাজনৈতিক দলগুলোর সহযোগিতা লাগবে। সবার সহযোগিতা নিয়ে ইনশাআল্লাহ আমরা এই জাতিকে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন আমরা ইনশাআল্লাহ উপহার দেব। বান্দরবান জেলার রুমা উপজেলায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএ বা কুকি চিন ন্যাশনাল আর্মির 3 সদস্য নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। বান্দরবানের রুমা উপজেলার গহীন জঙ্গলে কেএনএ এর গোপন আস্তানার সন্ধান পেয়ে অভিযান পরিচালনা করে সেনাবাহিনী, যা এখনো চলমান রয়েছে বলে জানিয়েছে আইএসপিআর। জানা যায়, কেএনএফ এর সামরিক শাখাই হলো কেএনএ, যার শতাধিক সদস্য 3 বছর আগে গেরিলা প্রশিক্ষণের জন্য মিয়ানমারের কাচিন প্রদেশে যায়। 2021 সালে প্রশিক্ষণ নিয়ে ফিরে আসা দলটি এখন পাহাড়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে যাচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে বান্দরবান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল বাশার নয়ন। নয়ন, কি অবস্থা এখন সেখানে, আর অভিযান কি এখনো চলছে কিনা বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। সকালে আইএসপিআর থেকে যখন 3 জন সন্ত্রাসীর মৃত্যুর খবর আমরা জানাচ্ছিলাম, ঠিক সকাল থেকে এখনো পর্যন্ত অভিযান চলমান রয়েছে আমরা জানতে পেরেছি। আসলে সকালে আইএসপিআর থেকে যেটা বলা হয়, সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে কুকুচিং ন্যাশনাল আর্মির যে সশস্ত্র শাখা কেএনএ, তাদের যে আস্তানা, সেখানে অন্তত 10 থেকে 12 জন মানুষের উপস্থিতি ছিল। সেখানে সেনাবাহিনী অভিযান শুরু করলে সেখানে ব্যাপক গোলাগুলি হয়, যেখানে ঘটনাস্থলে 3 জন মারা গেছে। এই বিষয়টি আইএসপিআর এর পাশাপাশি রুমা থানার যিনি অফিসার ইনচার্জ রয়েছেন সোহরাওয়ার্দী, তিনিও স্বীকার করেছেন। তিনি বলেছেন সেখানে গোলাগুলির খবর পেয়েছেন, লাশ উদ্ধারের জন্য তারা সেখানে যাবেন সেনাবাহিনীর সঙ্গে। এখনো পর্যন্ত যে 3 জন মারা গেছে তাদের লাশ উদ্ধার করা হয়নি। যেখানে ঘটনাস্থল সেটি হচ্ছে রুমা উপজেলা সদর থেকে অন্তত 16 কিলোমিটার ভিতরে মুন্নমপাড়া এলাকায়, যেখানে একটি নিরাপত্তা বাহিনীর একটি অপারেশন চলমান রয়েছে। এখন আসলে যে দুর্গম এলাকা হওয়ার কারণে যে 3 জন লোক মারা গেছে, এখনো পর্যন্ত তাদেরকে সেখান থেকে উদ্ধার করা সম্ভব হয়নি। আমি যদি আসলে কুকিচিন ন্যাশনাল আর্মির একটু এই ছিল আমার কাছে বান্দরবান থেকে সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে। নয়ন, আপনাকে ধন্যবাদ। দর্শক, বান্দরবান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আবুল বাশার নয়ন। বনভোজনে যাওয়ার পথে গাজীপুরের শ্রীপুরে দ্বিতল বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের
3 শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় পল্লী বিদ্যুতের 4 কর্মকর্তা ও 3 লাইনম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শনিবার রাত 11:30টার দিকে তাদের বরখাস্তের কথা জানান ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি 2 এর মহাব্যবস্থাপক। সাময়িক বরখাস্ত ব্যক্তিরা হলেন ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি 2 এর উপমহাব্যবস্থাপক কমলেশ চন্দ্র বর্মন, গাজীপুরের শ্রীপুরের মাওনা জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক খন্দকার মাহমুদুল হাসান, সহকারী মহাব্যবস্থাপক তানভীর সালাউদ্দিন, জুনিয়র প্রকৌশলী মতিউর রহমান, লাইনম্যান পারভেজ মিয়া ও আবুল কাশেম। এই দুর্ঘটনার পর বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড তাদের বরখাস্তের এই আদেশ দেয়। এর আগে শনিবার সকালে শ্রীপুরের উদয়খালী গ্রামে আঞ্চলিক সড়কে বিদ্যুৎ স্পৃষ্টের এই ঘটনা ঘটে। নোয়াখালীর কোম্পানিগঞ্জে এক ব্যবসায়ীকে জিম্মি করে জোরপূর্বক তার জমি লিখে নিয়ে সেখানে দলীয় কার্যালয় করার অভিযোগ উঠেছে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও তার ছোট ভাই আব্দুল কাদের মির্জার বিরুদ্ধে। এই ঘটনায় তাদের আসামি করে মামলা করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী। সহকর্মী মাওলা সুজনের তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। নোয়াখালীর কোম্পানিগঞ্জের বসুরহাট বাজারের আরডি শপিং মল। ব্যাংক থেকে লোন নিয়ে বাবার সম্পত্তির ওপর এ মল গড়ে তোলেন নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর হেলাল। তবে সে মলের উপর শকুনি দৃষ্টি পড়ে পৌরসভার সাবেক মেয়র ও ওবায়দুল কাদেরের ছোট ভাই আব্দুল কাদের মির্জার। প্রথমে ধোয়া তোলেন দলীয় অফিসের জন্য চায় মলের 3য় তলা। তবে হেলাল অপারগতা প্রকাশ করায় আসল গুটি চালেন কাদের মির্জা। দলীয় অফিসের নামে আসলে তার দরকার মলটির পাশে থাকা জমিটি। তবে মল মালিককে জিম্মি করে তার টাকাতে কিভাবে জমিটি হাতানো যায় তার কূটকৌশলের অংশ ছিল শপিং মলের ফ্লোর। এক পর্যায়ে বাধ্য হয়ে নিজের সম্পদ বাঁচাতে 2020 সালের 24 মার্চ জমিটি কিনে ওবায়দুল কাদেরের নামে সাব কবলা রেজিস্ট্রি করে দেন তিনি। দাম পড়ে 2.25 কোটি টাকা। পাশের জায়গা আমাকে তুমি যেভাবে হোক আমাকে কিনে দিতে হবে। আমি যখন বললাম যে এটা আমার কাছে এত টাকা নেই, আমি ব্যাংক লোন করে মার্কেট করছি, উনি তখন আমাকে সরাসরি হুমকি দিছে যে আমাকে আমার কথা মতো যদি কাজ না করি উনার, তাহলে আমাকে আমার হাত পা ভেঙে আমাকে রাস্তার মধ্যে বসাই দিবে। তবে খুব সন্তর্পণে নিজের জোচ্চুরি দলের নামের আড়াল করেন ওবায়দুল কাদের ও কাদের মির্জা। ওই বছরের 20 নভেম্বর আওয়ামী লীগ কার্যালয়ের জন্য জমিটি দান করে সাব কবলা করে দেন ওবায়দুল কাদের। সেখানে বানানো হয় দোতলা ভবন। গেল 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর জনতা হামলা চালিয়ে ওই কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। স্থানীয়দের দাবি আমজনতাকে লুট করাই ছিল তাদের নেশা। সন্ত্রাসের একটা জনপদ ছিল, এই জনপথে মূল নায়ক ছিল আব্দুল কাদের মির্জা। আমলিগের লোকজনের জন্য কোনো মহিলা আসতে পারতো না, এখানে কোনো আমরা দোকানদারি ঠিকমতো করতে পারি নাই। এদিকে নিজের টাকায় কেনা বেহাত হওয়া জমি ফিরে পেতে এবার নোয়াখালী চিফ জুডিশিয়াল আদালতের দ্বারস্থ হয়েছেন হেলাল। আমার এই জায়গা ফেরত পাওয়ার জন্য তাদের দলিল ক্যান্সেল পূর্বক আমাকে এই ব্যবস্থাটা করে দেওয়া হোক। আমি এই মর্মে জজ কোর্টে যে মামলা করছি। মির্জার রোশানলে পড়ে সর্বশান্ত হওয়া আরেক ব্যবসায়ী ফিরোজ আলম তার কাছে দাবি করেছিল 50 লাখ টাকা চাঁদা। না দেয়ায় ফিরোজের ব্যবসা প্রতিষ্ঠান বুলডোজার দিয়ে গুড়িয়ে দেন কাদের মির্জা। ন্যায় বিচারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনও করেন ফিরোজ। গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হলেও তাকে আর করেনি মির্জা। তার হেলমেট বাহিনী সহ আরও 200 থেকে 250 লোক এনে আমার এই ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ ভাঙচুর করে, লুটপাট করে, আমার কোটি কোটি টাকার লুটপাট করে পৌরসভার গাড়িতে করে এবং আমার জিনিসপত্র সবকিছু এখান থেকে নিয়ে যায়। অভিযোগ তদন্ত সাপেক্ষে কাদের মির্জাকে শাস্তির আওতায় আনার দাবি এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। পিকনিকের আনন্দময় যাত্রা মুহূর্তেই রূপ নেয় বিষাদে। বাসে বিদ্যুতায়িত হয়ে নিহত হয় ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজির 3 শিক্ষার্থী। শোকের মাতম চলছে নিহতদের বাড়িতে। আত্মীয়দের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। পৃথিবীতে সবচেয়ে ভারী পিতার কাঁধে পুত্রের লাশ। সেই লাশেরই খাটিয়া বহন করছেন বাবা ফেনীর ফাজিলপুর সাউথ ইস্ট ডিগ্রি কলেজের হিসাব বিজ্ঞানের প্রফেসর মোতাহের হোসেন শাহিন।
নাইম 2 ভাই 1 বোনের মধ্যে ছিলেন দ্বিতীয়। গত শনিবার গাজীপুরের শ্রীপুরে বনভোজনে যাওয়ার পথে দ্বিতল বাস বিদ্যুতায়িত হয়ে মৃত্যু হয়েছে তার। পরে রাত 2:30টার দিকে তার মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে আসেন স্বজনরা। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে নাইমের গ্রামের বাড়ি ফেনী সদর উপজেলার ফতেহপুর ভুইয়া বাড়িতে। ছেলেকে ঘিরে বাবা মায়ের সব স্বপ্ন পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ ধূলিসাৎ করে দিয়েছে বলে দাবি স্বজনদের। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, তাকে যেন আল্লাহ শহীদি মর্যাদা দান করে এবং আমাদের পরিবারকে সুখ সহিবার তৌফিক দান করে। সরকারের কাছে বিচার চাই আর কি, এই যে পল্লী বিদ্যুতের তারটা করে ফেললো, এটা পর্যন্ত ঠিক করলে তো মোটামুটি আমার বাচ্চারা এই অল্প বয়সে চলে যেত না। রোববার সকালে ফতেহপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা নামাজ শেষে দাদা দাদির কবরের পাশেই দাফন করা হয়েছে নাইমকে। এদিকে নিহত শিক্ষার্থী জুবায়ের রহমান সাকিবকে তার গ্রামের বাড়ি রাজশাহীর মুরারিপুরে সমাহিত করা হয়েছে। সকাল 10টায় জানাজায় অংশ নেন সহপাঠী, বন্ধু, স্বজন সহ গ্রামের হাজার খানেক মানুষ। এর আগে গত রাত 11টার দিকে সাকিবের মরদেহ ফ্রিজার ভ্যানে করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাজশাহীতে নিয়ে আসা হয়। এ সময় আত্মীয়দের আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশ। অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা জাহাঙ্গীর আলম ও স্কুল শিক্ষিকা ফজিলাতুন নেসার ছোট সন্তান সাকিব। মেধাবী ও নম্রভদ্র হিসেবে এলাকায় বেশ সুনাম ছিল তার। ছোটবেলা থেকেই প্রকৌশলী হওয়ার ইচ্ছে থেকেই ভর্তি হয়েছিলেন আইইউটিতে। নিহত শিক্ষার্থী রংপুরের মুক্তাসিন রহমান মাহিমের বাসায়ও চলছে শোকের মাতম। শনিবার সকালে বিদ্যুৎ স্পৃষ্টে মাহিমের মৃত্যুর খবর পাওয়ার পর কান্নায় ভেঙে পড়েন তার পরিবারের সদস্যরা। রংপুর নগরীর জুম্মাপাড়ার বাসিন্দা ব্যাংকার শাহিন ইমতিয়াজুর রহমানের 2 ছেলের মধ্যে মাহিম ছিলেন বড়। মাহিমের মৃত্যুর ঘটনায় স্বজনরা বিদ্যুৎ বিভাগকে দায়ী করে কর্মকর্তাদের বিচারের দাবি জানান। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। রাজধানীর ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজের ছাত্র অভিজিৎ হাওলাদার নামে এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ভুল চিকিৎসা ও অনিয়মের অভিযোগে হাসপাতালের প্রধান ফটক আটকে ভাঙচুর করছে শিক্ষার্থীরা। এ বিষয়ে জানাতে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শিউলি রায়। শিউলি, হাসপাতালের বর্তমান চিত্র কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। জি ন্যান্সি, আপনি যেমনটা বলেছেন যে এখানে কিন্তু দুপুর পরের থেকে কিন্তু ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে কিন্তু শিক্ষার্থীরা আসলে ঘেরাও করে রাখে এবং আপনার ডিআরএমসির হচ্ছে গিয়ে শিক্ষার্থী অভিজিতের মৃত্যুকে কেন্দ্র করেই কিন্তু আসলে হচ্ছে কি আপনার এই কর্মসূচি তারা করে এবং তাদের কিছু যৌক্তিক কয়েকটি দাবি রয়েছে এবং এই কয়েকটি দাবিগুলোর মধ্যে প্রধান যে দাবিগুলি হচ্ছে গিয়ে থাকে সেই দাবিগুলির মধ্যে হচ্ছে যে ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউশন হাসপাতালে হচ্ছে গিয়ে চিকিৎসারত অনেক রোগীদের হচ্ছে চিকিৎসার গাফলতি পাওয়া যায় এবং তাদের হচ্ছে অনেক রকমের হচ্ছে সংস্কারের প্রয়োজন হসপিটালে। এছাড়া আপনি যদি আমার সামনে দেখেন যে এখনও কিন্তু মেডিকেল হসপিটালের সামনে কিন্তু আপনার স্টুডেন্ট বলেন এবং হচ্ছে শিক্ষার্থী ছাড়াও হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী এবং তারা হচ্ছে গিয়ে রয়েছে এবং আমার হাতের বাম দিকে কিন্তু আপনার আইন শৃঙ্খলা বাহিনীরা অবস্থান করছে এবং কিছুটা দূরে কিন্তু অবস্থান করছে হচ্ছে গিয়ে শিক্ষার্থীরা এবং ঠিক সামনেই হচ্ছে গিয়ে স্টুডেন্টরা হচ্ছে গিয়ে কথা বলছে আইন শৃঙ্খলা বাহিনীদের সাথে যে তারা আসলে যে দুপুরের পরপর যে আসলে কবি নজরুল কলেজের শিক্ষার্থী এবং সরারদি শিক্ষার্থীর হচ্ছে শিক্ষার্থীরা হচ্ছে আপনার যে একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি থেকে যে হচ্ছে সংঘর্ষটা হয় সেই সংঘর্ষের দরুনেই কিন্তু হচ্ছে গিয়ে দুপুরে এই এলাকাটার মধ্যে কিন্তু হচ্ছে শিক্ষার্থীদের উপরে পুলিশরা হচ্ছে ধাওয়া পাল্টা ধাওয়া করে এবং এছাড়াও কিন্তু আপনার
যেটা আসলে মেইন যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে 16ই ডিসেম্বর হচ্ছে অভিজিৎ হালদার নামে একজন শিক্ষার্থী, ডিআরএমসির শিক্ষার্থী, সে হচ্ছে গিয়ে হসপিটালে ভর্তি হয় এবং তাকে ভুল চিকিৎসা করা হয় এবং ডেঙ্গুতে সে আক্রান্ত ছিল। এছাড়াও হচ্ছে ডেঙ্গু তাকে ভুল চিকিৎসার দরুন সে 18 নভেম্বর হসপিটালে হচ্ছে মারা যায়। কিন্তু তার যে ভুল চিকিৎসা এবং আশেপাশে এই আপনার এলাকার যে স্থানীয় তাদের কথা থেকে আমরা যেটা জানতে পারলাম যে এই হসপিটালে যারাই আসলে ভর্তি হয় না কেন বা হচ্ছে যে যারাই করে না কেন তারা আসলে এই হসপিটালের ভুল চিকিৎসার দরুন হচ্ছে আপনার সবকিছু হচ্ছে কি মানে চিকিৎসারত অবস্থায় তাদের অনেক ভুল চিকিৎসা দেওয়া হয়। তো এই ভুল চিকিৎসার কারণে কিন্তু শিক্ষার্থীদের আজকের এই হচ্ছে বিক্ষোভ আপনার ঘেরাও কর্মসূচি এবং তাদের যে যৌক্তিক দাবি, এই যৌক্তিক দাবির মধ্যে একটা দাবি হচ্ছে কি এই হসপিটালের কার্যক্রম নয় বা হচ্ছে কি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিতে হবে, নয় হচ্ছে সংস্কার করতে হবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। তাজরিন ট্র্যাজেডির এক যুগ আজ। 24 নভেম্বরের সে ঘটনায় প্রাণ হারান 117 জন শ্রমিক, আহত হন 200-রও বেশি। বেঁচে ফেরা অনেকেই আর ফিরতে পারেনি স্বাভাবিক জীবনে। এখনও পুনর্বাসিত না হওয়ায় আক্ষেপ আহতদের। সাভার থেকে দেওয়ান ইমনের রিপোর্ট, জানাচ্ছেন টুম্পা ফ্রোজ। 2012 সালের 24 নভেম্বর সেদিনও সকালে কাজে যোগ দিয়েছিলেন তানজিন ফ্যাশন লিমিটেড কারখানার হাজারো শ্রমিক। সন্ধ্যায় হঠাৎই ভবনের 8 তলায় আগুনে নিভে যায় অনেকের জীবন। সন্ধ্যা নামতেই শ্রমিকদের চিৎকার আর বাঁচার আকুতিতে ভারী হয়ে ওঠে নিশ্চিন্তপুরের আকাশ বাতাস। সেই দৃশ্য মনে পড়লে আজও আঁতকে ওঠেন প্রত্যক্ষদর্শীরা। ছাদে থেকে লাফ দিছে, জানালা ভাঙতে পারছে না, অনেকে জানালা ভাঙিয়া লাফ দিছে, চালের উপরে পড়ছে। যারা পড়ছে কেউ পঙ্গু হয়ে গেছে, কেউ বাচ্চা আছে, কেউ মারা গেছে। আশুলিয়ায় তানজিন ফ্যাশনে আগুনের ঘটনায় পেরিয়েছে এক যুগ। ভয়াবহ দিনটিকে স্মরণ করে রোববার সকালে কারখানাটির সামনে ফুল নিয়ে শ্রদ্ধা জানান স্বজন ও আহত শ্রমিকরা। পরে শিল্প পুলিশ ও বিভিন্ন শ্রমিক সংগঠন মিছিল নিয়ে ব্যানার হাতে ফুল নিয়ে নিহত শ্রমিকদের শ্রদ্ধা জানায়। তানজিনের এ ভবনটি ভেঙে শ্রমিকদের পুনর্বাসন অথবা হাসপাতাল নির্মাণের দাবি শ্রমিক নেতাদের। দুর্ঘটনার পর বেশ কয়েক বছর ধরেই আহত শ্রমিকরা ক্ষতিপূরণের আশায় থাকতেন ভবনের আশেপাশের এলাকাতেই। তাদের মধ্যে অনেকেই মারা গেছেন, কেউ অর্থাভাবে কোনো মতে খেয়ে পড়ে বাঁচতে শহর ছেড়ে চলে গেছেন গ্রামে। দুর্ঘটনার এত বছরেও ক্ষতিপূরণ ও বিচার না পাওয়ার কারণ হিসেবে সংশ্লিষ্টদের অবহেলাকেই দায়ী করছেন ভুক্তভোগী শ্রমিকরা। আমার মাজার বল সরে গেছে, হাড় ফাইটে গেছে এবং ডান হাত ডান পায়ে সমস্যা। প্রতিদিন রাত্রে আমি কান্দা ঘুমাই। তাই আমরা অনেক কষ্টে জীবনযাপন করতেছি। তাই এখন বর্তমান সরকার আমাদের একটু আশ্বাস দিছে যে নাকি আমাদের পাওনা দাওনা দেবে। আর ঢাকায় থাকতে চাই না, দেশ গ্রামে যায় একটু সুখে শান্তিতে এই শেষ জীবনটা কাটাইতে চাই। আহত হয়ে একদিকে শারীরিকভাবে অক্ষম, অন্যদিকে কর্মহীনতায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়া শ্রমিকদের জন্য সরকার ও সংশ্লিষ্টদের উদ্যোগ নেওয়া প্রয়োজন জানিয়ে এ ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানান শ্রমিক নেতারা। আমরা এই অন্তর্বর্তী সরকারের কাছে দাবি করি শ্রমিক হত্যার যেন বিচারটা করতে পারে এবং এই রাষ্ট্রের যে বিচার বিবেকটা যাতে করে তারা শ্রমিকদের মাঝে একটা আস্থা ফিরে আসতে পারে যে শ্রমিক হত্যার বিচার হচ্ছে, এইটা আমাদের কাছে সবচেয়ে বড় একটা আশা। এমন দুর্ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে কর্মস্থলে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতে যথাযথ উদ্যোগ নেয়ার দাবি সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। যত দ্রুত নির্বাচন দেওয়া হবে ততই দ্রুত বিশৃঙ্খলা দূর হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। আর স্বৈরাচার থেকে গণতন্ত্রে ফিরতে অন্তর্বর্তী সরকারকে দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষ করে ভোট আয়োজনের আহ্বান জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য
ডক্টর আব্দুল মঈন খান। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন সাইফুল রিপন। রোববার সকালে দীর্ঘদিন পর দেশে ফেরা যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মহিদুর রহমানকে সাথে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। এ সময় দোয়া ও মোনাজাতে অংশ নেন দলের নেতাকর্মীরা। সাংবাদিকদের সাথে আলাপকালে ডক্টর মঈন খান বলেন, জনগণের ওপর অত্যাচার করে ছাত্র জনতার প্রতিরোধের মুখে দেশ ছেড়ে পালিয়েছে আওয়ামী লীগ। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এটা কোনোদিন থেমে থাকে না। কাজে সব সংস্কার সবাই করবে। আজকে যে আমরা সংস্কার করছি, আগামীকাল সেটাকে আবার সংস্কার করতে হবে। কাজে এই কথা ভুলে গিয়ে আমাদের যেটা মনে রাখতে হবে যে এই ছাত্র জনতা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে একটি ম্যান্ডেট দিয়েছে। ম্যান্ডেটটি কি? স্বৈরাচার থেকে গণতন্ত্রে রূপান্তর করতে হবে। এটাই হচ্ছে এই সরকারের মূল এবং প্রধান ম্যান্ডেট। জাতীয় প্রেস ক্লাবে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের আলোচনায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। বলেন, ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সাধারণ মানুষ মুখিয়ে আছে কখন সে তার অধিকার প্রয়োগ করবে। সেই জন্যই বিএনপি বলে যত দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন সম্পর্কিত যে সমস্ত প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেওয়া হয়ে গেছে সেগুলো পুনর্গঠন করে এবং সেগুলো প্রয়োজনীয় সংস্কার করে যত দ্রুততার সঙ্গে আপনি জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন, তত দ্রুত বিশৃঙ্খলা দূর হবে, ষড়যন্ত্র দূর হবে, দেশ সামনের দিকে এগিয়ে যাবে। জাতীয় প্রেস ক্লাবের সামনে আলাদা অবস্থান কর্মসূচিতে অংশ নেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার সহ অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ দাবি করেন তিনি। জনগণ নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে তার মনোনীত প্রার্থীকে নির্বাচিত করতে পারবে এমন একটি সরকারের প্রয়োজন এই মুহূর্তে। তাই এই সরকারের কাছে আমাদের দাবি থাকবে, আর দেরি নয়। দেরি মানে ষড়যন্ত্র আবার বেড়ে উঠবে। দেরি করা হলে আবার ষড়যন্ত্রকারীরা রাস্তায় নেমে পড়বে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবিও জানান বক্তারা। সে বসে আছে হিন্দুস্তানে, তাকে আনতে হবে, তার বিচার করতে হবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। শরীয়তপুরে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে চলছে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের যৌথ কর্মী সভা। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সারা দেশব্যাপী যৌথ কর্মী সভা চলছে। তারই অংশ হিসাবে শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে আজকে যুব দল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের যৌথ কর্মী সভা চলমান রয়েছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামের সামনে। আপনারা জেনে থাকবেন যে শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়াম এবং এর আশেপাশে দুপুর থেকে বিএনপির অঙ্গ সংগঠন যুব দল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে এসে একটি সুন্দর ও মানবিক সমাজ বিনির্মাণের উদ্দেশ্যে আজকের এই কর্মী সভায় যোগ দিয়েছেন। আজকের এই কর্মী সভার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে মানবিক ও সুন্দর সমাজ বিনির্মাণে এই আজকের কর্মী সভায় ছাত্র দলের এবং যুব দলের ও সাংগঠনিক স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। তারা যে দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন সেই বক্তব্য শুনে নেতাকর্মীরা যার যার ইউনিটে গিয়ে সুন্দর একটি মানবিক ও সামাজিক মর্যাদা সম্পন্ন সমাজ ও বাংলাদেশ বিনির্মাণে কাজ করবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠন যুব দল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের নেতাকর্মীরা। আমার সাথে এই মুহূর্তে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সরকারি শামসুর রহমান কলেজের সাবেক সভাপতি ও জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক প্রার্থী জুনায়েদ ডালি। আমরা একটু তার থেকে জানতে চাইবো আজকের এই কর্মী সভা থেকে আপনি আপনার ইউনিটে গিয়ে কি ধরনের কাজ করবেন, কিভাবে বাংলাদেশ গড়ে তুলবেন? ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশক্রমে সারা বাংলাদেশে
সাম্য মানবিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে যেই তারেক রহমান নির্দেশনায় যেই কার্যক্রম সারা বাংলাদেশব্যাপী চলমান রয়েছে, আমরা এই চলমানের মূল থিম, আমাদের চলমানের মূল ভিত্তিটা হচ্ছে বাংলাদেশে যেন সুসংগঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মাধ্যমে একটি সুসংগঠিত জাতিকে একত্রীকরণ করা যায়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই 31 দফা বা শুরুতে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকেও যে দিক নির্দেশনা দিয়েছে তারেক রহমান, 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা সোচ্চার আছি এবং বাংলাদেশে একটি সন্ত্রাসমুক্ত এবং জাতি গঠন করার জন্য এটি সুসংগঠিতভাবে একটি সুশৃঙ্খল জাতি উপহার দেওয়ার জন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। জি, আপনারা যেমনটা জানছিলেন যে একটি সুশৃঙ্খল জাতি গঠনে জাতীয়তাবাদী ছাত্র দল কাজ করবে বলে জানিয়েছেন জুনায়েদ আলী। আমরা যদি একটু কথা বলি বেদরগঞ্জ উপজেলা ছাত্র দলের আরেকজন নেতা, তার সাথে। ভাই, আপনি এই কর্মী সভা থেকে গিয়ে কি ধরনের কাজ করবেন? আমরা হচ্ছে দেশনায়ক তারেক রহমানের নির্দেশ অনুযায়ী ওনার সমস্ত নির্দেশনা, আমরা যে নির্দেশনা দেওয়া হবে আজকে ওইগুলা আমরা মানে পালন করার জন্য আমরা নেতাকর্মীদেরকে এইগুলো জানাই দেবো। জি, ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুব দল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের যৌথ কর্মী সভা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাঁচি নিহতের ঘটনায় শিক্ষার্থীদের দেওয়া 11 দফা দাবির বেশিরভাগ আগামী দুদিনের মধ্যে বাস্তবায়ন হবে। প্রশাসনের এমন আশ্বাসে জাহাঙ্গীরনগর শাটডাউন কর্মসূচি স্থগিত করেছেন আন্দোলনকারীরা। বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদে তালা দিয়ে শাটডাউন কর্মসূচি শুরু করে শিক্ষার্থীরা। পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে নতুন প্রশাসনিক ভবনের ফটকে তালা ঝুলিয়ে অবস্থান নেন তারা। এ সময় রাঁচি নিহতের ঘটনায় দায়ী রিকশা চালককে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত এবং আগামী দুদিনের মধ্যে প্রশাসনের দেয়া আশ্বাস বাস্তবায়ন না হলে শাটডাউনের চেয়েও কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। মঙ্গলবারের মধ্যে কিছু কাজ অবশ্যই দৃশ্যমান হবে, যেমন রোড সেফটি রিলেটেড বা সিকিউরিটি সার্ভেলেন্স রিলেটেড সেই বিষয়গুলোতে তারা সন্তুষ্ট হয়েছে এবং হচ্ছে যে তারা একটা প্রত্যেক বিভাগ থেকে 53তম ব্যাচের রিপ্রেজেন্টেটিভ করবে, তারা জানতে চায় আসলে। আর আরেকটি বড় বিষয়, তদন্ত কমিটিতে আমরা ওই ব্যাচের 2 জন শিক্ষার্থীকে পর্যবেক্ষক হিসেবে তাদের দাবির প্রেক্ষিতে যুক্ত করেছি। বগুড়ায় ঢাকার রংপুর মহাসড়কের নাওদাপাড়া বন্দরে ফুটওভার ব্রিজের দাবিতে মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। রোববার সকালে নাওদাপাড়া নবীগঞ্জ মাদ্রাসার শিক্ষার্থীরা মানববন্ধন শেষে মহাসড়ক অবরোধ করে এই দাবি জানায়। আন্দোলনকারীরা জানান, ব্যস্ততম এই মহাসড়কের নাওদাপাড়া বন্দরে প্রতিদিনই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটছে। ফুটওভার ব্রিজের অভাবে শিক্ষার্থীরা অনেক ঝুঁকি নিয়ে মহাসড়ক পারাপার করে। দীর্ঘ সময় থেকে ফুটওভার ব্রিজের দাবি জানালেও কর্তৃপক্ষ তা আমলে নেয়নি। এদিকে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের এই আন্দোলনের ফলে মালবাহী গাড়ি থেকে শুরু করে দূরপাল্লার যাত্রীবাহী বাস আটকে যাওয়ায় কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খোলা সয়াবিন তেলের দাম বাড়ায় কুষ্টিয়ার বাজার থেকে উধাও বোতলজাত সয়াবিন তেল। কোনো কোনো দোকানে মিললেও তা বিক্রি হচ্ছে বেশি দামে। ক্রেতাদের অভিযোগ, খোলা সয়াবিন তেলের দাম বাড়ায় বিক্রেতারা কারসাজি করে বোতলজাত তেলই বিক্রি হচ্ছে খোলা হিসেবে। আর বিক্রেতারা বলছেন, কোম্পানি থেকে চাহিদা মোতাবেক তেল পাচ্ছে না তারা, তাই দেখা দিয়েছে তেলের সংকট। ইরফান রানার ক্যামেরায় নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। এভাবেই কুষ্টিয়ায় বোতলজাত সয়াবিন তেল ঢালা হচ্ছে ড্রামে। অধিক মুনাফা লুটতে বিক্রি করা হচ্ছে খোলা সয়াবিন তেল হিসেবে। কুষ্টিয়ার বাজারগুলোতে বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার বিক্রি হচ্ছে 165 টাকা, আর খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে প্রতি লিটার 185 টাকায়। বোতলজাত তেলের তুলনায় খোলা তেলের দাম বেশি হয় অসাধু বিক্রেতারা বোতলজাত সয়াবিন ড্রামে ঢেলে বিক্রি করছেন খোলা তেল হিসেবে। এতে বাজার থেকে উধাও হয়ে গেছে বোতলজাত সয়াবিন, দেখা দিয়েছে তেলের সংকট। খোলা তেলের দাম বৃদ্ধি পাওয়ায় বিক্রেতারা কারসাজি করে
সয়াবিন তেল যেগুলো বোতলজাত আছে সেইগুলো খোলা তেল হিসাবে বিক্রি করায় আমরা ক্রেতারা চরম দুর্ভোগে পড়েছি। বোতল কয়জন খায়? খোলা তেলই মানুষ বেশি খায়। বেশিরভাগই তো মানুষ মধ্যবিত্তরা সব আপনি খোলা তেলই খায়। প্রশাসন যারা আপনি ম্যাজিস্ট্রেট আছে এরা নজরদারি দিলে এটা হয়তো অবশ্যই সমাধানের ভিতরে আসবে। বোতলের তেল থাকলেও দিচ্ছে না, কারণ কি যে বোতল খুলে যদি বেশি দামে বেচতে পারে তাহলে কি আমি বোতল বেচবো? ব্যবসায়িকরা তো এই সিন্ডিকেট করতেছে। আমরা সাধারণ জনগণ আমরা চাই সরকার যেন তদারকি করে সুন্দরভাবে। তবে কারসাজির অভিযোগ অস্বীকার করে খুচরা বিক্রেতারা বলছেন কোম্পানি থেকে চাহিদা মোতাবেক বোতলজাত সয়াবিন পাচ্ছেন না তারা, তাই বাজারে দেখা দিয়েছে তেলের সংকট। ক্লাব থেকে লিটারের দাম কম বোতলের, আর কাস্টমার চাহিদা বোতলের দিকে বেশি চাহিদা। কোম্পানি ঠিকভাবে আমাদের মাল দিচ্ছে না, আমরা ঠিকভাবে পাচ্ছি না, কাস্টমার দিতেও পারছি না। যেটুকু চাহিদা বাজার সেই হিসাবে তারা ঠিক মতন দিচ্ছে না। ওই হয়তো দেওয়া যাচ্ছে কারোর 5 কার্টুন লাগবে, তাকে হয়তো 1 কার্টুন 2 কার্টুন দিচ্ছে, আর কারোর হয়তো দেওয়া যাচ্ছে 10 কার্টুন লাগবে, সব মিলায়ে হয়তো তাকে দেওয়া যাচ্ছে 3 কার্টুন দিচ্ছে এইরকম। আর এ বিষয়ে বাজার তদারকির দায়িত্বে থাকা কর্মকর্তারা বলছেন এমন কোনো অভিযোগ এখনো পাননি তারা। এ ধরনের ঘটনা ঘটলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন তারা। আমরা এখনো ওই ধরনের কোনো অভিযোগ পাইনি। যদি কোনো অসাধু ব্যবসায়ী এই 15 টাকা লিটার প্রতি লাভ করার মানুষে যদি এই অসাধু তৎপরতায় লিপ্ত হয়, সেক্ষেত্রে আমরা তাৎক্ষণিকভাবে তাদের তো অধিক মুনাফা গ্রহণের দায়ে কৃষি বিপণন আইনে জরিমানা করবই, এবং কৃষি বিপণন আইনের 12 ধারা মোতাবেক আমরা যে তেলগুলো পাবো ওপেন ওই লিটার ধরে পাবলিকের কাছে আমরা এই নির্দিষ্ট রেটে, অর্থাৎ বডি রেট যেটা আছে সেই মূল্যে আমরা সেল করিয়ে দেবো। তেল নিয়ে বিক্রেতাদের এমন কারসাজি বন্ধে নিয়মিত বাজার তদারকি সহ জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি সাধারণ ভোক্তাদের। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মহানন্দা নদী থেকে জমিতে সেচ দেওয়ার জন্য পাইপলাইন বসাতে স্বেচ্ছাশ্রম দিয়েছে কৃষকরা। খরচ করেছে পকেটের টাকাও, কিন্তু পাইপলাইন আর বসানো হলো না। তাদের এই কাজ বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। এতে ক্ষতির মুখে হাজার বিঘা ফসলি জমি। মোহাম্মদ তারেক রহমানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে শুষ্ক মৌসুমে অনাবাদি থাকে হাজার বিঘা জমি। চাষযোগ্য করতে পাইপলাইন দিয়ে মহানন্দা নদী থেকে পানি নিতে চান কৃষকরা। এই ব্যাপারে প্রশাসনের সাড়া না পেয়ে ধার দেনা করে নিজেরাই শুরু করেন পাইপলাইনে বসানোর কাজ। স্থানীয়দের দাবি, উপজেলা নির্বাহী কর্মকর্তার বাধায় শুরুর আগেই থমকে গেছে এই কর্মযজ্ঞ। প্রকল্পটিতে কৃষকরা বিনিয়োগ করেন 50 লাখ টাকা, কিন্তু কাজ বন্ধ হয়ে যাওয়ায় কৃষকদের পথে বসার উপক্রম। বিপাকে পড়েছেন আরো শতাধিক কৃষক। চৈত্র বৈশাখ মাসে বৃষ্টির পানি আমরা পাই না, যেটা পাতালের পানি পাই না, এই নদীর পানিটা সর্বক্ষণই পাওয়া যায়। এই পানিটাতে জমিটাতে চাষাবাদ করলে 1 মণ থেকে 2 মণ ধান বেশি ফলন হয়। এলাকাবাসী সহযোগিতায় প্রায় 50 লাখ টাকার এটা একটা প্রকল্প। এই প্রকল্পটায় যদি বাস্তবায়ন না হয় তাহলে আমরা এলাকাবাসী, আমি এবং আমার এলাকাবাসী একেবারে পথে বসে যেতে হবে। প্রকল্পটা যদি হয় তাহলে আমরা অনেকেই অনেক কৃষক লাভবান হতে পারবো। যদি না হয় তাহলে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হতে পারবো, ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব অনেক কৃষক। জমিতে পানি সেচের ব্যবস্থা করার দাবিতে এলাকায় মানববন্ধনও করেন কৃষকরা। তাদের দাবি, বর্তমান সরকার কৃষির উপর জোর দিলেও স্থানীয় প্রশাসন তাদের সহযোগিতা করছে না। ডিপ টিউবওয়েল আন্ডারে 3টা ডিপ টিউবওয়েল আছে এখন উপস্থিত, তো 3 জনই কিন্তু আওয়ামী লীগ করে। আর কি ইন্ধনে এই জিনিসটা হচ্ছে না আর কি। ওরা আমাদের এত ক্ষতি করছে, যাতে করে আমাদের এই প্রকল্পটা বাস্তবায়ন না হয় সেই জন্য ওরা উঠে পড়ে লেগেছে। উপজেলা প্রশাসনের দাবি, সরকারি রাস্তা খনন করে পাইপলাইন স্থাপন করায় বন্ধ করা হয় কাজ। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি জেলা প্রশাসক আব্দুস সামাদ। কোন ইঞ্জিনিয়ারিং প্ল্যানে বা কিভাবে কোন এস্টিমেটের এতে করছে সেটাও কিছু বলা হয়নি বা দেখাও হয়নি, আমাদেরকে জানায়ও নি। এটা হলে মানুষের উপকার হবে, কৃষকদের উপকার হবে, কিন্তু যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন থাকলে সবচেয়ে ভালো। যদি এরকম কৃষকদের প্রয়োজন হয় তবে কৃষকরা আমাদের কাছে আবেদন দিবে, আমরা এটা সরকারিভাবে প্রকল্প নিয়ে দিব, তাদের বাস্তবায়ন করে দিব, কিন্তু সেটা সরকারিভাবে। এখন আমার ধরেন পরিষদে যদি বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়, ব্যক্তি যত টাকাই থাকুক, সে কি এসে আমাকে বিল্ডিং করে দিতে পারবে নাকি সরকারিভাবে করে দেওয়া হবে? করবে তাকে বাণিজ্যিক উদ্দেশ্যে, কিন্তু আমাদের তো এখানে বাণিজ্যিক কিছু না। তবে সরকারি ডিপার্টমেন্টগুলো কেন আছে? জনগণকে সেবা দেওয়ার জন্যই তো। আমাদের তো তবে অবসরে চলে যেতে হবে, তাদের সাথে পরামর্শ করেই কিভাবে করা যায় সরকারিভাবে সেটা আমরা করে দেব। মহানন্দা নদী থেকে পানি আনা গেলে পুরো বছর জুড়ে ফসল ফলবে, এমনটাই প্রত্যাশা কৃষকদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।
নারায়ণগঞ্জের একটি অ্যারোসোল কারখানায় বিস্ফোরণে 11 শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। রোববার সকালে নারায়ণগঞ্জের মেঘনাঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। শ্রমিকরা জানান, সকাল থেকে তারা কারখানায় ইউনিট 1-এ অ্যারোসোল তৈরির কাজ করছিলেন। তখন সেখানে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে আশপাশে থাকা 11 জন শ্রমিক দগ্ধ হন। এ সময় কারখানার অগ্নি নির্বাপন কর্মীরা আগুন নিভিয়ে ফেলেন। পরে দগ্ধদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডাক্তার শাওন বিন রহমান জানান, দগ্ধদেরকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। টিকে গ্রুপের তত্ত্বাবধানে কণ্ঠে ছড়াক পবিত্র বাণী এই স্লোগানে সারা দেশে হিফজুল কোরআনের প্রতিযোগিতা শুরু হচ্ছে। আগামী রমজান মাসে প্রতিযোগিতাটি সম্প্রচার হবে জনপ্রিয় চ্যানেল ডিবিসিতে। শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। প্রতিযোগিতায় অনূর্ধ্ব 16 বা কম বয়সী তরুণ হাফেজরা অংশ নিতে পারবেন। আঞ্চলিক প্রতিযোগিতায় বিজয়ীরা ঢাকায় ফাইনাল রাউন্ডে অংশ নেবেন। টিকে গ্রুপের HR ডিরেক্টর আলমাস রাইসুল গনি বলেন, এবারের আয়োজন আগের চেয়ে ভিন্ন আঙ্গিকে হবে। প্রতিযোগিতায় প্রধান বিচারক থাকবেন আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত সংস্থার চেয়ারম্যান কারি শাইখ আহমদ বিন ইউসুফ আল আজহার, সৌদি আরবের জেদ্দার আল কামাল মসজিদের সাবেক ইমাম, আন্তর্জাতিক খ্যাতিমান সম্পন্ন হাফেজ মাওলানা আব্দুল কাদের রহমানি এবং জর্ডানের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামী স্কলার হাতেম জামিল মাহমুদ সুহেমাত। পুষ্টি দি ভার্সেস অফ লাইট প্রতিযোগিতায় প্রথম বিজয়ী পাবেন নগদ 5 লাখ টাকা, আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় স্কলারশিপে পড়াশোনার সুযোগ, এছাড়াও রয়েছে একজন অভিভাবক সহ ওমরা হজ পালনের ব্যবস্থা। দ্বিতীয় বিজয়ী পাবেন আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ খরচ সহ স্কলারশিপ। উচ্চশিক্ষার সুযোগ ছাড়াও নগদ 3 লাখ টাকার সাথে ওমরা হজ করার সুযোগ পাবেন। তৃতীয় বিজয়ী পাবেন 2 লাখ টাকা। র্যানকন মোটরস এবং ক্র্যাক প্লাটুন চার্জিং সলিউশনের মধ্যে একটি চুক্তি হয়েছে। এর ফলে মার্সিডিজ বেঞ্জের ইলেকট্রিক গাড়ির নিরবিচ্ছিন্ন চার্জিং সলিউশন পাওয়া যাবে। র্যানকন মোটরসের চিফ এক্সিকিউটিভ অফিসার রেদানুল জিয়া এবং ক্র্যাক প্লাটুন চার্জিং সলিউশনের MD তানভীর শাহরিয়ার উৎস বৃহস্পতিবার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। চুক্তি অনুযায়ী ক্র্যাক প্লাটুন চার্জিং সলিউশন এখন থেকে মার্সিডিজ বেঞ্জের ইলেকট্রিক গাড়ির চার্জিং সলিউশন রক্ষণাবেক্ষণের সব দায়িত্ব পালন করবে। বর্তমানে 2টি প্রতিষ্ঠানের অধীনে দেশজুড়ে 20টি AC চার্জার রয়েছে, যার মাধ্যমে যে কোনো মডেলের ইলেকট্রিক গাড়ি চার্জ দেওয়ার সুযোগ রয়েছে এবং 2025-এর জানুয়ারি মাসের মধ্যে আরও 10টি দ্রুত গতির DC চার্জার সংযুক্ত করা হবে বলে জানায় কর্তৃপক্ষ। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।